আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ, কেমন আছেন? ভূতেররাজ্য.com থেকে পলাশে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অশরীরী আত্মা, ভূত, প্রেত, রাতের বেলা এগুলো শুনতে কম বেশি সবাই আমরা পছন্দ করি। আমার তো অনেক ভালো লাগে। আমি রীতিমতো এগুলো নিয়ে গবেষণা করা শুরু করেছি, জানি না কি আছে কপালে। তারপরেও আপনাদেরকে আনন্দ দিতে আমার এই ছোট্ট প্রয়াস। সেদিন রাতটা অনুরাতের মতো ছিল না। আকাশে চাঁদ ছিল না, চারপাশে এমন অন্ধকার, মনে হচ্ছিল গ্রামের শেষ প্রান্তের সেই রাস্তার ওপারে পৃথিবীটাই যেন শেষ হয়ে গেছে। সেই রাতেই গ্রামের পুরনো মসজিদের ইমাম সাহেবের কাছে ছুটে এলো সজীব। ছেলেটার মুখ ভয়ে সাদা হয়ে গেছে, শরীর কাঁপছে, কথা বলতে গিয়ে বারবার পিছনে তাকাচ্ছে। ইমাম সাহেব কৌতূহলে জিজ্ঞেস করলেন, কি হয়েছে সজীব? সজীব কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হুজুর, আমার ঘরে কেউ ঢুকেছে। হুজুর জানতে চাইলেন, কে ঢুকেছে তোমার ঘরে? সজীব মাথা নাড়ল, আমি জানি না, কিচ্ছু জানি না। হুজুর জিজ্ঞেস করলেন, তুমি দেখেছো তাকে? সজীব এবার ফিস ফিস করে বলল, হ্যাঁ দেখেছি, কিন্তু মানুষ হলে ভালো হতো। ইমাম সাহেবের মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। সজীবের বাড়ি গ্রামের একেবারে শেষ মাথায়। বাড়ির পেছনে একটা পুরনো বাঁশঝাড়ও রয়েছে, তার উপরে পরিত্যক্ত একটা পুকুর। লোকজন ওই জায়গাটাকে সবসময় এড়িয়েই চলতো, কারণ বহু বছর আগে ওই পুকুরের পাশে একটা পুরনো কুয়া ছিল। যাই হোক, কুয়াটা এখন মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু গ্রামের বয়স্করা বলতো ওই কুয়ার নিচে মানুষ থাকতো না, অন্য কিছু থাকতো। সদীপ সেদিন সন্ধ্যায় বাড়িতে একাই ছিল। তার মা পাশের গ্রামে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। রাত প্রায় 11:30। সজীব বিছানায় শুয়ে মোবাইল দেখছিল আর স্ক্রল করে বিভিন্ন রিলস দেখছিল। হঠাৎ সে শুনল, টুপ, কেউ যেন তার ঘরের মেঝেতে পানি ফেললো। সজীব মোবাইলের আলো জ্বালিয়ে চারপাশ দেখলো, কিচ্ছু নাই, কোথায় কিচ্ছু নেই। কিছুক্ষণ পর আবার টুপ, এবার শব্দটা একটু কাছে। সজীব উঠে বসলো। তারপর সে খেয়াল করলো মেঝেতে সত্যি পানির দাগ, একটা ছোট্ট গোল দাগ, তারপর আরেকটা, এরপর আরেকটা। সজীব দাগগুলো দরজার দিকে যাচ্ছে খেয়াল করলো। সজীব দরজার দিকে তাকিয়ে রইল। দরজা কিন্তু ভেতর থেকে বন্ধ, তাহলে পানি এলো কোথা থেকে? হঠাৎ চুপ, এক ফোঁটা পানি এসে পড়ল সজীবের হাতের ওপর। সে ধীরে ধীরে মাথা তুলল। ছাদের দিকে তাকিয়ে তার বুক শুকিয়ে গেল। ছাদ শুকনো, কিন্তু তার ঠিক মাথার ওপর অন্ধকারে কিছু একটা ঝুলে আছে। দর্শক মণ্ডলী, খুবই খুবই ইন্টারেস্টিং এবং অত্যন্ত ভয়ের, তাই না? সজীব মোবাইলের আলো উপরে ধরতেই সেটা মিলিয়ে গেল। সে ভয়ে বিছানা থেকে নেমে দৌড়ে দরজার কাছে চলে গেল। দরজা খুলে বাইরে বের হওয়ার মুহূর্তে তার কানের কাছে কেউ ফিস ফিসিয়ে পড়ল, সজীব। সে যেন জমে গেল, কারণ কণ্ঠটা তার নিজের, হুবহু তার নিজের গলা। সজীব পেছনে তাকালো না, দৌড়ে উঠোনে চলে গেল। কিন্তু তখনই সে যা দেখলো সেটা আসলে ভাষায় বর্ণনা করার মতো না। বাঁশঝাড়ের দিকে একটা মানুষ দাঁড়িয়ে আছে, কালো কাপড়ের মতো শরীর, মাথা অস্বাভাবিক উঁচু, এটাকে আসলে মানুষ বলা যায় না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? তার কোনো মুখ নেই। সজীব চিৎকার করে উঠল, অবয়বটা নড়ল না, শুধু তার মাথাটা আস্তে আস্তে একপাশে কাত হলো, যেন সে সজীবকে দেখছে। সজীব দৌড়ে মসজিদের দিকে চলে গেল। সেই রাতেই ইমাম সাহেব তার সঙ্গে বাড়িতে গেলেন। বাড়িতে ঢুকে তিনি প্রথমেই ঘরের মেঝের দিকে তাকালেন। পানির দাগ তখনও আছে, শুকিয়ে যায়নি। কিন্তু ইমাম সাহেব দাগ দেখে থমকে গেলেন, কারণ পানির দাগগুলো ঘরের বাইরে থেকে ভেতরে আসেনি, বরং ঘরের মাঝখান থেকে শুরু হয়ে দরজার দিকে গেছে। তিনি সজীবকে জিজ্ঞেস করলেন, তুমি আজ পুকুরের কাছে গিয়েছিলে? সজীব বলল, না, আমি যাইনি তো। বাঁশঝাড়ের কাছে গিয়েছিলে? এবারও সজীব উত্তর দিল, না। ইমাম সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে জানালেন, তারপর বললেন, আজ রাতে ভুল করে এই ঘরে একদমই একা ঘুমাবে না। সজীব ভয় জিজ্ঞেস করলো, হুজুর, ওটা কি? ইমাম সাহেব সরাসরি উত্তর দিলেন না, শুধু বললেন, কিছু জিনিসকে না চিনে থাকাই ভালো। কিন্তু সেই রাতের পর ঘটল অন্য ঘটনা। বরং শুরু হলো
আসল ভয়। পরের দিন সকালবেলা সজীবের মা বাড়ি ফিরে দেখলেন তার ঘরের দেয়ালে কালো কালো ছোপ ছোপ দাগ। দাগগুলো দেখতে মানুষের হাতের ছাপের মতো, কিন্তু সমস্যা হলো হাতের ছাপগুলো ছিল দেয়ালের অনেক উপরে, যেখানে আসলে মানুষ নাগাল পাওয়ার কথাই না। এমন উচ্চতায় যেখানে কোনো মানুষ হাত ছোঁয়ালেও পৌঁছতে পারবে না। সজীব বলল, মা, রাতে ওটা আবার এসেছিল। মা জিজ্ঞেস করলেন, কে? সজীব উত্তর দিল না, শুধু বলল, ও আমার নাম ধরে ডাকে। সেদিন রাতে মা ছেলে একই ঘরে ঘুমালো। তখন রাত 2:13। হঠাৎ সজীবের মা ঘুমের মধ্যে শুনলেন, সজীব। তিনি চোখ খুললেন, সজীব তার পাশেই ঘুমাচ্ছে। আবার শব্দ, সজীব। এবার শব্দটা ঘরের কোণ থেকে আসলো। মা উঠে বসে মোবাইলের আলো জ্বালালেন, কিন্তু কোনায়ও কেউ নেই। তখন সজীবের মা দেখলেন ঘরের জানালাটা খোলা, যদিও তিনি নিজেই জানালাটা বন্ধ করেছিলেন। বাইরে বাঁশগুলো বাতাস ছাড়ি তুলছে, বাঁশ পাতাগুলো। তারপর জানালার বাইরে থেকে একটা হাত ধীরে ধীরে উঠে এলো। মায়ের বুকটা ধক করে কেঁপে উঠল। হাতটা মানুষের হাতের মতো, কিন্তু আঙ্গুলগুলো অস্বাভাবিক লম্বা। হাতটা জানালার কাঁচ আঁকড়ে ধরে রইল। সজীবের মা চিৎকার করতে যাবেন, ঠিক তখনই হাতটা সরে গেল। জানালার বাইরে আর কিছু নেই। তিনি সজীবকে জাগাতে গেলেন, কিন্তু সজীব তখনও বেঘরে ঘুমোচ্ছে। মা তার কাঁধে হাত রাখতেই সজীব চোখ না খুলেই বলল, মা, জানালার দিকে তাকিও না। মা হাত সরিয়ে নিলেন। তুই জেগে আছিস? সজীব চোখ বন্ধ রেখেই বলল, আমি না। তারপর কয়েক সেকেন্ড নীরবতা। মা কাঁপতে কাঁপতে বললেন, তাহলে কে কথা বলছে? সজীব চোখ খুলল, আর আস্তে তার চোখে আতঙ্ক দেখলেন তার মা। সে মায়ের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, ও। ঠিক তখনই জানালার বাইরে থেকে 3বার শব্দ হলো, ঠক ঠক ঠক। সজীবের মা ছেলের হাত শক্ত করে ধরে ফেললেন, কিন্তু বাইরে কেউ নেই, শুধু বাঁশঝাড় আর বাঁশঝাড়। পরদিন সকালে তারা ইমাম সাহেবকে সব বলল, একদম ডিটেইল খুলে বললেন। ইমাম সাহেব অনেকক্ষণ চুপ করে থাকার পর গ্রামের এক বৃদ্ধকে ডেকে আনলেন। বৃদ্ধের নাম মকবুল চাচা। মকবুল চাচা যা বললেন সেটার জন্য সজীব এবং তার মা মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি সজীবের বাড়ির কথা শুনে দীর্ঘশ্বাস ফেললেন। বললেন, এই বাড়ি তো আগে এখানে ছিল না। সজীব অবাক হয়ে বলল, তাহলে? মকবুল চাচা বললেন, এখানে আগে একটা পুরনো কুয়া ছিল। তিনি সজীবকে নিয়ে বাড়ির পিছনের বাঁশঝাড়ের কাছে গেলেন। মাটির নিচে একটা গোলাকার উঁচু অংশ দেখিয়ে বললেন, এই জায়গাটা খুললে এখনো কুয়ার ইট পাওয়া যাবে। সজীব জিজ্ঞেস করলেন, কুয়ার সঙ্গে আমার বাড়ির কি সম্পর্ক? মকবুল চাচা উত্তর দিলেন, সম্পর্ক তোমার বাড়ির সঙ্গে নয়, বরং সম্পর্ক তোমার সাথে। সজীব চাচার দিকে ঘুরে তাকালেন, তারপর খুব আস্তে আস্তে বললেন, সম্পর্ক আমার সঙ্গে? সজীবের মুখ শুকিয়ে গেল। বৃদ্ধ বললেন, তোমার জন্মের আগের ঘটনা। তোমার বাবা এক রাতে এই কুয়ার পাশে একটা কালো অবয়ব দেখেছিলেন। তারপর তিনি ভেবেছিলেন কোনো মানুষ হয়তো বিপদে পড়েছে, কাছে গিয়েছিলেন। সজীব বলল, তারপর কি হয়েছিল চাচা? মকবুল চাচা বললেন, তিনি ফিরে এসে শুধু একটা কথা বলেছিলেন, ও আমার ছেলের নাম জানে। সজীবের ভেতর ধক করে উঠল, কারণ তখনও তার জন্ম হয়নি। মকবুল চাচা বললেন, তোমার বাবা এরপর এই জায়গা ছেড়ে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। সজীব জিজ্ঞেস করলো, কেন? বৃদ্ধ এবার সজীবের চোখের দিকে তাকিয়ে বললেন, কারণ ওই জিনটা তোমার বাবাকে বলেছিল, তোর ছেলে বড় হলে আমি তাকে নিতে আসব। সজীব আর কথা বলতে পারল না। সেই রাতেই সে বাড়ি ছেড়ে মসজিদের পাশে থাকার সিদ্ধান্ত নিল। রাত প্রায় 1টা, সবাই ঘুমিয়ে পড়েছে, সজীবও শুয়েছিল। হঠাৎ তার চোখ খুলে গেল। সে বুঝতে পারল মসজিদের পাশের ঘরটা অন্ধকার। তারপর সে শুনল তার মায়ের গলা, সজীব, বাইরে আয় তো বাবা, একটু কথা আছে। সজীব উঠে বসে গেল। মা তো বাড়িতে, এখানে আসবে কি হবে? আবার সেই গলা, সজীব আয় না বাবা, আমি বাইরে দাঁড়িয়ে আছি। সজীব দরজার কাছে গেল, হাত বাড়িয়ে দরজা খুলতে যাবে, ঠিক তখন তার মনে পড়ল ইমাম সাহেবের কথা, কণ্ঠস্বর শুনে কাউকে চিনবে না। সজীব দরজা খুলল না। বাইরে থেকে এবার মায়ের গলা বদলে গেল, একটা ভারী কর্কশ কণ্ঠস্বর, দরজা খোল।
সজীব পিছিয়ে গেল। তারপর দরজার নিচ দিয়ে একটা কালো ছায়া ঢুকতে শুরু করলো। ছায়াটা প্রথমে চিকন, তারপর ধীরে ধীরে বড় হতে লাগলো, দেয়াল বেয়ে উঠে গেল। সজীব দেখলো ছায়ার কোনো মাথা নেই, কিন্তু ছায়াটা যেন তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঘরের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তারপর সেই কণ্ঠ, তোর বাবা আমাকে কথা দিয়েছিল। সজীব কাঁপতে কাঁপতে বলল, কি কথা? কণ্ঠটা এবার একেবারে তার কানের কাছে, তুই বড় হলে তোর ছায়াটা আমার হবে। সজীব নিজের দিকে তাকালো, তার নিজের ছায়া মাটিতে পড়েছে, কিন্তু ছায়াটা তার শরীরের সঙ্গে মিলছে না। সজীব দাঁড়িয়ে আছে দরজার পাশে, আর তার ছায়া দাঁড়িয়ে আছে জানালার পাশে। সজীব নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। ছায়াটা ধীরে ধীরে হাত তুলল। সজীব হাত তোলেনি। ছায়াটা মাথা কাত করলো। সজীব করেনি। তারপর ছায়াটা মাটির উপর দিয়ে ধীরে ধীরে দরজা দিকে এগিয়ে এলো। সজীব পেছাতে পেছাতে দেয়ালে ঠেকে গেল। ছায়াটা তার পায়ের কাছে এসে থেমে গেল। তারপর সজীবের পায়ের নিচে ছায়াটা আস্তে আস্তে আলাদা হয়ে গেল। সজীব চিৎকার করে উঠল। ঠিক তখন বাইরে থেকে ইমাম সাহেবের কণ্ঠ শোনা গেল। কয়েক মুহূর্ত পর দরজা খুলে গেল। আলো ঢুকতেই ছায়াটা মিলিয়ে গেল। সজীব অজ্ঞান হয়ে পড়ল। সকাল হলে তার জ্ঞান ফিরল। ইমাম সাহেব তার পাশে বসেছিলেন। সজীব প্রথমেই নিজের পায়ের দিকে তাকালো, তার ছায়া আছে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু ইমাম সাহেব বললেন, সজীব, তোমার ছায়াটা মাটিতে পড়ছে না। সজীব নিচে তাকিয়ে দেখলো, সত্যি তো তাই। তার পায়ের নিচে কোনো ছায়া নেই। সূর্যের আলোয় চারপাশের সবকিছুর ছায়া আছে, শুধু সজীবেরটা নেই। সে কাপা গলায় বলল, হুজুর, তাহলে আমার ছায়া কোথায়? ইমাম সাহেব উত্তর দিলেন না, শুধু মসজিদের পেছনের বাঁশঝাড়ের দিকে তাকালেন। সজীবও তাকালো। বাঁশঝাড়ের একেবারে ভিতরে একটা লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। তার পায়ের নিচে একটা ছায়া, আর সেই ছায়াটা সজীবের। অবয়বটা দূর থেকে ধীরে ধীরে মাথা তুলল, সজীবের দিকে তাকালো। তারপর সজীব স্পষ্ট শুনতে পেল, এবার থেকে তুই এখানে থাকবি। তুই যেখানে যাবি আমি তার আগেই সেখানে থাকবো। সেদিনের পর সজীব গ্রাম ছেড়ে শহরে চলে যায়। বহু বছর কেটে গেছে, সে বিয়ে করেছে, সংসার করেছে, কিন্তু একটা জিনিস কখনো বদলায়নি। রাত হলেই সজীব ঘরের আলো জ্বালিয়ে রাখে, কারণ অন্ধকারে সে নিজের ছায়া দেখতে পায় না। এক রাতে তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখলো সজীব ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ। সে জিজ্ঞেস করলো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? সজীব কোনো উত্তর দিতে পারল না। তার স্ত্রীর কাছে গিয়ে তার কাঁধে হাত রাখতেই সজীব চোখ খুলল। তার মুখে আতঙ্ক। সে খুব আস্তে বলল, চুপ, ও ঘরের মধ্যে আছে। স্ত্রী চারিদিকে তাকিয়ে বলল, কেউ কোথাও নেই, কি বলছে এসব? তারপর সে মেঝে থেকে তাকিয়ে দেখলো সজীবের ছায়া এক জায়গায় দাঁড়িয়ে নেই। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, কিন্তু সজীব দাঁড়িয়ে আছে একই জায়গায়। স্ত্রী চিৎকার করতে যাবে, ঠিক তখন সজীব তার মুখ চেপে ধরে ফিস ফিস করে বলল, ওকে ডাকবে না। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঘরের অন্ধকার কোণ থেকে একটা কণ্ঠ ভেসে এলো, একেবারে সজীবের নিজের গলা। সজীব, এবার কি আমাকে চিনতে পারছিস? সজীবের স্ত্রী ধীরে ধীরে তার স্বামীর দিকে তাকালো। তারপর অন্ধকার কোণের দিকে। সজীব কাঁপছে, কিন্তু অন্ধকারের ভেতর থেকে আবার সেই কণ্ঠ, এত বছর ধরে ওর ছায়া আমি রেখেছি। তারপর এবার ওকেও রাখবো। সজীবের স্ত্রী চিৎকার করে উঠল, আর ঠিক সেই মুহূর্তে ঘরের সব আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে শুধু একটা শব্দ শোনা গেল, হাসি। তারপর আর কিচ্ছু নেই। পরদিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখলো সজীব নেই, তার স্ত্রীও নেই। ঘরের মেঝেতে শুধু দুটো মানুষের ছায়া পড়ে আছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, ছায়া দুটো কোনো মানুষের সঙ্গে যুক্ত নয়। আর ঘরের দেয়ালে কালো দাগ দিয়ে একটা বাক্য লেখা, ছায়া হারালে মানুষ বেঁচে থাকে, কিন্তু মানুষটা আর তার নিজের মধ্যে থাকে না। আজও সজীবের গ্রামের সেই পুরনো বাসটারের পাশ দিকেও গেলে মাঝে মাঝে নাকি মানুষের কণ্ঠ শোনা যায়। সে খুব আস্তে বলে, ভয় পেও না, আমি শুধু তোমার ছায়াটা চাই। তারপর যদি কেউ নিজের পায়ের দিকে তাকায়, কেউ কেউ নাকি দেখতে পায় তার ছায়াটা তার সঙ্গে নেই, বরং কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে, একটা বিশাল কালো অবয়বের পায়ের কাছে। আর সেই অবয়বটা ধীরে ধীরে মাথা তুলে তাকিয়ে থাকে ঠিক তোমার দিকে। ধন্যবাদ দর্শক শ্রোতারা, এতক্ষণ আমার গল্পটা মন দিয়ে শুনেছেন, নিশ্চয়ই ভালো লেগেছে অনেক। আশা করছি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন, এবং পলাশ জয়ের সাথেই থাকুন সব সময়।
ধন্যবাদ।